আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। মেডিকেল, ডেন্টাল এবং এফএমসি বিগত 30 বছরের প্রশ্ন ব্যাংক সলভের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য চ্যাপ্টারটা হচ্ছে তরঙ্গ। তো তরঙ্গ চ্যাপ্টারে আমরা দেখবো যে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ কোশ্চেনই কিন্তু আসছে। হ্যাঁ, 2023 সালে কিন্তু দুইটা প্রশ্ন এসে পড়ছে এমবিবিএস এর। প্রথম প্রশ্নটা হচ্ছে যে তোমার শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য ঘরবাড়ি ভেঙে যায়। এখন তোমার শব্দ দেখবে ঘরবাড়ি আবার ভেঙে যায়। আসলে হয়েছে কি, হ্যাঁ, ঘরবাড়ি ভেঙে যাওয়া সম্ভব। ওই যে ভূমিকম্প বা অন্যান্য আরো অনেক ধরনের প্রাকৃতিক কিছু কারণ রয়েছে, ওই সকল কারণে ভেঙে যাওয়া সম্ভব। এখন এই ভেঙে যাওয়াটা কিরকম ভেঙে যাওয়া, সেটা হচ্ছে ধরো আমি আগে ঘরবাড়ি দিয়ে তো পরে এক্সাম্পল দিবে, অনেক বড় জিনিস, আমরা ছোট একটা এক্সাম্পল দিই। ধরো এই যে আমার যে পেনটা, এটা একটা সুর শলাক হিসেবে কল্পনা করো, তার মানে নিজস্ব একটা কম্পন আছে। আমি যদি ওকে একটা কম্পন দিই, ধরো আমিও ওকে একটা কম্পন দিলাম, ঠিক আছে। এখন আমার কম্পন আর ওর কম্পনটা যদি সমান হয়ে যায়, তখন কিন্তু সে ম্যাক্সিমাম কম্পন হবে, ঠিক আছে। সমান হয়ে যায় তাহলে সে ম্যাক্সিমাম কম্পন হবে। তো এখানে পরবশ কম্পন জিনিসটা হচ্ছে যে এরকম, যে বস্তুর কম্পন এবং হচ্ছে আরোপিত কম্পাঙ্ক যদি পরস্পর সমান হয়ে যায় তখন সেটা ম্যাক্সিমাম হচ্ছে তোমার অ্যাম্পলিচিউডে সে কম্পিত হতে থাকে, ফলে ফলে তোমার তীব্রতাটা অনেক বেশি হয়, ঠিক আছে। এখানেও সেম কাহিনী। হ্যাঁ, যে ঘরবাড়ি ভেঙে যাওয়া সম্ভব, বা হচ্ছে বিভিন্ন, তোমরা চট্টগ্রামের ঝুলন্ত সেতু দেখছো কিনা, ঝুলন্ত সেতু নিজস্ব একটা কম্পন আছে। এখন ধরো ওইখানে 10 জন বা 20 জন হইতেছে সৈন্য, তারা হেঁটে 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 মার্চ করতেছে। তো এখন সেটারও একটা কম্পন আছে। এখন দুটো কম্পন যদি সমান হয়ে যায়, হ্যাঁ, বা একটা ব্যালেন্স, বা দুটো কম্পন যদি সমানুপাতিক হয়ে যায়, তখন কিন্তু সেটা ভেঙে যাওয়ার উপক্রম হবে, ঠিক আছে। সো এটা পুরো কনসেপ্টটা আসলে পরবশ কম্পনের সাথে মিলে গেছে। তো পুরো কনসেপ্টটা পরবশ কম্পন, তাহলে আনসারটা কি হবে? পরবশ, ঠিক আছে। আচ্ছা, একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে গেলে কোনটা পরিবর্তিত হয়? আমাদের দেখতে হবে কোনটা পরিবর্তিত হয়। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যত যাই পরিবর্তন করো না কেন, শব্দ তো শব্দই থাকবে, তাই না? তুমি পানির থেকে তুমি একটা শব্দ বা একটা সাউন্ড তুমি ক্রিয়েট করলা, এটা পানির উপরে বায়ুতে এসে কি সেটা আলো হয়ে যাবে? এটা সম্ভব না। তো তরঙ্গ কখনো চেঞ্জ হচ্ছে না, তরঙ্গ ফিক্সই আছে। শব্দ তরঙ্গ আছে। এখন তরঙ্গ যদি ফিক্স থাকে তাহলে অবশ্যই ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, এটা মাথায় রাখবা। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, সো ফ্রিকোয়েন্সি ফিক্সড। এখন তুমি অপশন খুঁজবা, যেখানে ফ্রিকোয়েন্সি আছে সেই অপশন বাদ দিয়ে দিবা। ওনারা বলছে পরিবর্তিত হয়, আর আমাদের ফ্রিকোয়েন্সি তো পরিবর্তিত হয় না। সো কম্পাঙ্ক যেখানে যেখানে আছে সেখানে সেখানে উত্তর বাদ। এটা বাদ, এটা বাদ, এটা বাদ। কি মজা! উত্তরটা কিন্তু আমরা ডিরেক্টলি পেয়ে গেলাম যে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ। হ্যাঁ, তুমি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, বেগও চেঞ্জ হয়ে যাবে। পানিতে বেগ কিন্তু বেশি। তোমাদের যদি বেগগুলো লিখে দিই, যে তোমার বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড, এবং লোহাতে বেগটা হচ্ছে 5221 মিটার পার সেকেন্ড। সো আমরা দেখতে পাচ্ছি যে যত বেশি ঘন হচ্ছে তত শব্দের বেগটা বাড়তেছে। ওকে, সো বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। এখন আমরা চলে যাব আমরা 2023 সালের ডেন্টালের একটা কোশ্চেন। ডেন্টালও এখান থেকে প্রশ্ন আসে, সো বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, শর্টের বাইরে হলেও। 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ যদি 300 মিটার পার সেকেন্ড, তাহলে কম্পাঙ্ক কত? ফর্মুলা আছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখান থেকে রেডিমেড বের হয়ে যাচ্ছে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তো ভি এর মান হচ্ছে 300 এবং ল্যামডা মান হচ্ছে 2, তাহলে আমরা আনসারটা বলতে পারি 150। ক্লিয়ার? তো দ্য কারেক্ট আনসার ইজ 150। এখন আমরা 2022 সালে কোশ্চেন সলভ করব। ডেন্টালে আসা একটা প্রশ্ন, যে কোনটি লম্বিক তরঙ্গ। দেখো আমরা যে শব্দের কথা বলতেছি, যে শব্দ এটা কিন্তু একটা লম্বিক তরঙ্গ। আর পানি, আলো এবং বেতার, এটা আসলে কি? অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, একটি পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো তরঙ্গের গ্রাফগুলো এরকম হয়ে থাকে। একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে এতটুকু, ঠিক আছে। কারণ কি? এতটুকু পর সে রিপিটেশন হয়। দেখো এটা সেম রিপিটেশন হয়, তাহলে রিপিটেশন আগ পর্যন্ত পুরাটুকু অংশটুকুকে আমরা কি বলে থাকি? আমরা 2 পাই বলে থাকি, বা 180 ডিগ্রি বলে থাকি। ওকে, তাহলে এটা উত্তরটা কি হবে? 2 পাই। সো এটা আনসারটা কি হচ্ছে? 2 পাই। নেক্সট কোয়েশ্চেন, কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলা হয়? কানের শ্রবণ সীমা মানে কি? যে তোমার যেখান থেকে শুরু হয়েছে 0 ডেসিবেলের পর থেকে কিন্তু আমাদের শ্রবণ সীমা শুরু হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা তার একটা উত্তর কি বলবো? 0 ডেসিবেল। সো দ্য কারেক্ট আনসার ইজ 0 ডেসিবেল। তরঙ্গের কোনটির ফলে বিট উৎপন্ন হয়? তরঙ্গের কোনটির ফলে বিট উৎপন্ন হয়? দেখো বিট জিনিসটা আসলে কি? বিট হচ্ছে কি কম্পাঙ্কের পার্থক্য। বিট মানে কি? কম্পাঙ্কের পার্থক্য। এখন কম্পাঙ্কের পার্থক্য কখন ক্রিয়েট হয় চলো সেটাকে বুঝে নিই। ধরো তোমার কাছে একটা তরঙ্গ এইভাবে আসতেছিল, আরেকটা তরঙ্গ হচ্ছে এইভাবে। এখন যদি দুইটাকে তুমি উপরিপাতিত করো তখন তরঙ্গটা অন্যরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে।
এরকম হয়ে যাবে। তো এই দুজনের উপরিপাতনের ফলে এখানে ফ্রিকোয়েন্সি ছিল f1, এখানে ফ্রিকোয়েন্সি f2, এখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে f1 মাইনাস f2 হয়ে যাবে, ঠিক আছে। তো উপরিপাতনের ফলে মানে যদি মানে f1 প্লাস f2 হয়ে যাবে। তো তো তোমার ঘটনা হচ্ছে যে কম্পাঙ্কের এই পার্থক্যের ফলে কিন্তু তুমি বিটটা পাচ্ছ, এবং কম্পাঙ্কের পার্থক্যটা ক্রিয়েট হচ্ছে কিসের ফলে? উপরিপাতনের ফলে, ঠিক আছে। সো আনসারটা কি হবে? উপরিপাতন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোনটির পোলারায়ন ঘটে না? হ্যাঁ, তো শব্দের কিন্তু কোনো ধরনের পোলারায়ন ঘটে না। পোলারায়ন ঘটে কাদের কাদের? আলোর, পানির, এগুলার। অর্থাৎ যারা অনুদৈর্ঘ্য তরঙ্গ তাদের পোলারায়ন ঘটে না, অনুপ্রস্থদের পোলারায়ন ঘটে। শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কান সহ্য করতে পারে? 120 ডেসিবেল পর্যন্ত সে সহ্য করতে পারে। তোমরা দেখো বইয়ের একটা চার্ট আছে যে 100তে হইলো তোমার বজ্রপাতের আওয়াজ, ঠিক আছে। তারপর 0 থেকে হচ্ছে আমরা শুনতে শুরু করি। ওকে, কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? সুরশলাকা, যেটা শব্দ মানে শব্দ তরঙ্গ আর কি। শব্দ তরঙ্গ এই তিনটার মধ্যে, এই চারটার মধ্যে কোনটা শব্দ? শুধুমাত্র সুরশলাকা, বাকিগুলো কিন্তু শব্দই না। হ্যাঁ, শব্দই আছে একটা লম্বিক তরঙ্গের উদাহরণ। শব্দের প্রবলতা মাপার এককটা কি? শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে তোমার ওয়াট পার মিটার স্কয়ার, মানে প্রতি একক ক্ষেত্র হলে যে ক্ষমতা, ঠিক আছে। উপরে পি নিচে এ, তাহলে হবে কি? উপরে ওয়াট নিচে মিটার স্কয়ার। সো উত্তর হবে ওয়াট পার মিটার স্কয়ার। তারপর প্রশ্ন, বায়ুতে একটি সুরশলাকা 10টি পূর্ণ কম্পনে 8 মিটার দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো 10টা পূর্ণ কম্পন, সে কতটুকু পথ অতিক্রম করছে? 8 মিটার। তো আমরা জানি একটি পূর্ণ কম্পনের জন্য যত পথ অতিক্রম করে সেটি তার ল্যামডা। 10টা যদি 8 মিটার পথ অতিক্রম করে, তাহলে একটা পূর্ণ কম্পনের জন্য কত হবে? 8/10 বা 0.8 মিটার। এটাই হবে আমাদের ল্যামডার মান। যেহেতু আমরা ল্যামডার মান জানি, এটাই তো উত্তর, ঠিক আছে। সো আনসার ইজ 0.8 মিটার। নিচে প্রদত্ত শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ীর সৃষ্টি হয়? তোমাদেরকে আগে ত্রয়ী সংজ্ঞা জানতে হবে। ত্রয়ী হচ্ছে যে একটা অনুপাত ক্রিয়েট করে থাকে। খেয়াল করে দেখো এখানে কত কত আছে, দেখো 256, 320, 384। এটার গসাগু করো দেখি। হ্যাঁ, 256, তারপরে কত 320, তারপর 384। তো তোমরা 64 নামটা পারো কিনা? 64 নামটা সবার পারার কথা। 64 একে 64, 64 গুণ 128, ঠিক আছে। 4 64 256, হ্যাঁ, তারপর 5 64 320, তারপর 6 64 384। 64 নামটা তো পারা উচিত, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে যদি আমরা 64তে ভাগ করি তাহলে এখানে আমরা কত পাই? এখানে 4 পাবো, এখানে 5 পাবো, এখানে 6 পাবো। তো ত্রয়ী সংজ্ঞাই এটা। ত্রয়ী সংজ্ঞা হচ্ছে যদি 4:5:6 হয় তখন সেটাকে আমরা ত্রয়ী বলে থাকি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির অনুপাতটা। তারপর প্রশ্ন, শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা লেভেল কত? এটা হচ্ছে তোমার 4 থেকে পড়ে নিতে হবে। শ্রেণীকক্ষের জন্য 50 ডেসিবেল, শ্রেণীকক্ষের জন্য 50 ডেসিবেল। তারপর প্রশ্ন, একটি বিন্দু উৎস থেকে শব্দ তরঙ্গ বের হচ্ছে। একটা বিন্দু উৎস থেকে এই যে শব্দ তরঙ্গ বের হচ্ছে। কোন একটি বিন্দুতে শব্দের তীব্রতা উৎস থেকে দূরত্বের কি হবে? মনে রাখবা যত ধরনের তীব্রতা আছে সবগুলোই হচ্ছে কি দূরত্বের বর্গের স্থানানুপাতিক, ঠিক আছে। যত ধরনের তীব্রতা আছে সবকিছু, সেটা শব্দ হোক, সেটা হচ্ছে তোমার তড়িৎ চ্যাপ্টার হোক। তরঙ্গের তীব্রতা সমীকরণে মুখস্থ 2 রো পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার, এখানে এফ না লিখে এন লিখছে, ইনটু ভি, ঠিক আছে। তো উত্তরটা হবে অপশন এ। শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ী সৃষ্টি? দেখো এটা এফএমসি 2016 সালে আসছে। আবার ওইখানে কোথায় আসছিল বলো দেখি? এফএমসি 2016, আর এটা হচ্ছে তোমার ডেন্টাল 2017। সো এফএমসির প্রশ্ন ডেন্টালে আসে। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ, এগুলো অ্যাকচুয়ালি বইয়েরই প্রশ্ন। হ্যাঁ, তারপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সত্য? আমরা একটা একটা করে পড়বো। এফএমসি 2016 সালে আসছে। সরল ছন্দিত তরঙ্গ সাধারণত 3 প্রকার না। সরল তরঙ্গ 3 প্রকার না। তারপর হচ্ছে দ্বিগল তরঙ্গ মাধ্যমে তরঙ্গ চূড়া তরঙ্গ খাঁজ উৎপন্ন করে সঞ্চালিত হয়। দ্বিগল তরঙ্গ না, এটা অনুদৈর্ঘ্যের কথা বলতেছে, এটা অ্যাকচুয়ালি অনুপ্রস্থ। সো এটা ভুল, এটা দ্বিগল লিখছে, দ্বিগল হবে না, এটা অনুপ্রস্থ হবে। স্থির তরঙ্গের মাধ্যমে সকল কণা পর্যাবৃত্ত গতি লাভ করে না, সকল কণা পর্যাবৃত্ত গতি লাভ করে না। স্থির তরঙ্গের ফলে সেটা মানে সেটা তো হচ্ছে এই বরাবর আর এই বরাবর উল্টা দিকে চলে যায়, তখন সেটা স্থির মনে হয়, এটা পর্যাবৃত্ত গতি থাকে না। অগ্রগামী তরঙ্গের মাধ্যমে কণাগুলো কখনোই স্থির অবস্থা প্রাপ্ত হয় না, রাইট। অগ্রগামী তরঙ্গের ফলে সে অবশ্যই আগাইতে থাকে। হ্যাঁ, অগ্রগামী তরঙ্গতে কি হয়? সেটা আগাইতে থাকে। মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দটা শুনতে পারে সেটা হচ্ছে 10⁻⁻12, যেটাকে আমরা 0 ডেসিবেল থেকে শুরু বলতেছি আর, ঠিক আছে, 10⁻12। ভূমিকম্প মাপার জন্য যে যন্ত্র, সেই যন্ত্রকে বলে সিসমোগ্রাফ। খেয়াল করো, তুমি কিন্তু এখানে হচ্ছে অন্য কিছু নিজে বানাইতে পারবা না। স্পিডোমিটার দিয়ে কি করে থাকে? সে স্পিড মাপে। কি মাপে? স্পিড মাপে বা গতি মাপে। হাইড্রোমিটার দিয়ে কি করে? পানির লেভেল মাপে, ঠিক আছে, পানি রিলেটেড। থার্মোমিটার মানে কি? তাপ মাপে। সিসমোগ্রাফ দিয়ে কি করে? ভূমিকম্পের তীব্রতা মাপে। মাইকের শব্দের তীব্রতা 120, এটা তোমরা হচ্ছে ওই ছকের মধ্যে পাবা, ইসাক স্যারের বইতেই পাবা।
শব্দ কি ধরনের তরঙ্গ? শব্দ একটি অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি সেকেন্ডে 100টা তরঙ্গ তৈরি হয় তাহলে কম্পাঙ্ক কত? দেখো আমরা কি জানি, তোমার কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ হয়। দেখো সেকেন্ডে 100টি, তাহলে f এর মানে 100, ঠিক আছে? এটা তো কোনো ম্যাথই না, এটা উত্তরটা হয়ে যাচ্ছে 100। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন তথ্যটি শব্দের জন্য সঠিক? আমরা কি বলছিলাম, আই প্রপোর্শনাল টু 1/t স্কয়ার, এটা কই থেকে পড়ছো? টি বলতে কিছু ছিল আই এর মধ্যে কোনো টি ছিল না, সেটা মিথ্যা, ঠিক আছে? উৎসের কাছে অনুনাদি বস্তুর উপস্থিতিতে শব্দের তীব্রতা কমিয়ে দেয় না বাড়িয়ে দেয়। তুমি যদি কাছে থাকো অবশ্যই তুমি বেশি জোরে শুনবা, এটা কমিয়ে দেয় কেমনে হয়? এটা বাড়িয়ে দেয়। শব্দের তীব্রতা উৎসের আকারের সহিত সম্পর্কিত নয়, এটাও মিথ্যা। উৎসের আকার কিরকম সেটার উপর সে ডিপেন্ড করে। গোলাকৃতি হলে একরকম হয়, যেমন সাউন্ড বক্সের কথা তোমরা চিন্তা করে দেখো, এক এক রকম সাউন্ড শেপের সাউন্ড বক্স এক এক রকম শব্দ ক্রিয়েট করে থাকে, ঠিক আছে? সো তারপরে কি, মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয়, এটা কথা সত্য। যেমন হচ্ছে তুমি বায়ুর ক্ষেত্রে আমি বলছিলাম 332, এখন তুমি ঘনত্ব বাড়ায় পানি বানায় ফেলো, হ্যাঁ পানির ঘনত্ব অবশ্যই বায়ুর যদি বেশি, তো তোমার সেটা 1450 হয়ে যায়। যদি তুমি ঘনত্ব আরো বাড়াও, কঠিন পদার্থ বা তুমি যদি লোহা বানিয়ে ফেলো, সেটা হয়ে যাবে 5221। তো ফলে আমরা বুঝতে পারলাম ঘনত্ব যত বাড়বে শব্দের তীব্রতাও তত বাড়বে। ক্লিয়ার? এটা ওই তোমার সূত্র দিয়েও ব্যাখ্যা করা যায়, সূত্রের মধ্যে রো আছে। তারপর নিম্নের কোনটি তাড়িৎ চৌম্বক তরঙ্গের জন্য সঠিক তথ্য? তাড়িৎ চৌম্বক বিকিরণ শুধুই দৃশ্যমান আলোতে থাকে না, দৃশ্যমান আলো ছাড়াও গামা আছে, এক্স রশ্মি আছে, অবলোহিত রশ্মি আছে, ঠিক আছে? তো তোমার রেডিও ওয়েভ আছে, এগুলোতেও কিন্তু হয়, ঠিক আছে? সো এটা মিথ্যা কথা হয়ে গেল। তারপরে কি, আবহাওয়ার পূর্বাভাস দিতে এক্স রে ব্যবহৃত হয়? এটা জীবনে শুনছো এক্স রে কেন আবহাওয়া পূর্বাভাসে ব্যবহৃত হয় ভাই? এক্স রে তো তোমার মানব দেহে রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। অবলোহিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য 10⁻11 থেকে -15, এত ছোট না, আরো বড়। বেতার তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 10⁻4 থেকে 5×10⁴, এটা সঠিক, এটা সঠিক। এটা অ্যাকচুয়ালি তোমার ফিজিক্স সেকেন্ড পার্টের সপ্তম অধ্যায়ের কোশ্চেনের থেকে আসে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, নিম্নের কোনটি তরঙ্গের জন্য সঠিক? তরঙ্গের জন্য কোনটা সঠিক দেখো, তরঙ্গ দৈর্ঘ্যকে হার দ্বারা প্রকাশ করা হয়, এটা মিথ্যা কথা। তরঙ্গ দৈর্ঘ্যকে মিটার দ্বারা প্রকাশ করা হয়, এটা মিথ্যা। তারপর প্রশ্ন হচ্ছে f = t/n, তো আমরা সবাই জানি t = t/n, f = t/n না, f = n/t। তাহলে উত্তরটা কিন্তু আমাদের এটার সাথে মিলতেছে না, ঠিক আছে? মানে সঠিক সূত্রের সাথে এটা মিলতেছে না, এটা মিথ্যা। কণিক কম্পাঙ্কের এককটা কি? দেখো কণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, তো আমরা সবাই জানি b = r ওমেগা, বা তুমি থিটা s = bt থেকেও ব্যাখ্যা করতে পারো, থিটা = ওমেগা t, তাহলে ওমেগা = কত হবে? θ/t। তো থিটা হচ্ছে কত? রেডিয়ান, আর টি হচ্ছে সেকেন্ড, তার মানে উত্তর হবে রেডিয়ান পার সেকেন্ড। সো দ্য কারেক্ট আনসার ইজ রেডিয়ান পার সেকেন্ড, বাট ওনারা দিয়েছে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? সব মিথ্যা। তারপর i = 2π² f² a² ρ, এটা সত্য। সো এটাকে আমরা সত্য বলতে পারি, ওনারা সত্য রেখেছে। স্বাভাবিক কথোপকথনের শব্দের তীব্রতা লেভেল বিটা নিম্নের কোনটি? স্বাভাবিক কথোপকথন যে ছকটার কথা বলতে, স্বাভাবিক হইতাছে 60, এই যে আমি যে কথা বলতেছি এখন 60 ডেসিবেলের কথা বলতেছি প্রায়। তোমরা চাইলে প্লে স্টোরে হচ্ছে ডেসিবেল বা হইতেছে সাউন্ড ডেসিবেল লিখে সার্চ দিলে বিভিন্ন অ্যাপ পাবা, সেখানে ডেসিবেল মাপতে পারে। নিম্নের কোনটি শব্দের জন্য সঠিক? বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে শব্দের যদি কমে যায়, মিথ্যা কথা। তোমার জলীয় বাষ্প যত বেশি হবে ঘনত্ব তত বেশি হবে, এবং রো এর মান যত বাড়বে তত তোমার আয়ের মান বাড়বে, সমানুপাতিক সম্পর্ক। সো এটা মিথ্যা কথা, হ্যাঁ এটা আমরা ক্রস দিয়ে দিতে পারি। সকল বাদ্যযন্ত্র স্থির তরঙ্গ সৃষ্টি করে না, সকল বাদ্যযন্ত্র স্থির তরঙ্গ সৃষ্টি করে না, ঠিক আছে? স্থির বাদেও অগ্রগামী তরঙ্গ বা নর্মাল তরঙ্গ তৈরি করতে পারে। বায়ুতে জলীয় বাষ্প থাকলে শব্দ দ্রুতির পরিবর্তন হয়, এটা সত্য, হ্যাঁ দ্রুতিতে অবশ্যই পরিবর্তন হয়, ঠিক আছে? সো আনসারটা কিন্তু অপশন গ আমরা পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি শব্দের দ্রুতির জন্য সঠিক? d = √ρ/e, এরকম কোন সূত্র আমি আমার জীবন দশা দেখি নাই, সো এটা মিথ্যা। স্থির তাপমাত্রা শব্দের দ্রুতি চাপের উপর নির্ভর করে না, কথা সত্য। তুমি চাপ বাড়াইলেও কি হবে না, দ্রুতির চেঞ্জ হবে না। শব্দের দ্রুতি কেলভিন তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক নয়, এটা বর্গমূলের সমানুপাতিক। তারপরে কি, তারপর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের বৃদ্ধির সাথে শব্দের বেগ বৃদ্ধি, এটা আমি একটু আগে বুঝাইছি। তোমার জলীয় বাষ্প যত বাড়বে তত তোমার কি হবে, তীব্রতা তত বাড়বে, কারণ ঘনত্ব বেড়ে যায়। তো দুইটাই কারেক্ট আনসার, তুমি যে কোনো একটা দাগালেই মার্ক পাবা। নিম্নে করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্রতা, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10⁻11, এই যে ছকের কথা বললাম ওই ছক থেকে নিয়ে 4টা প্রশ্ন আসছে মেডিকেলে, ঠিক আছে? তারপর নিচে আরেকটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে নিচে কোনটি সত্য? হ্যাঁ 2010 সালে আসছে, সরল ছন্দিত তরঙ্গ সাধারণত 3 রকমের হয় না, দ্বিগল তরঙ্গ, এটা এই প্রশ্ন রিপিট হয়েছে, এটা আমি আগেও পড়াইছি, হ্যাঁ এটা এই প্রশ্নে রিপিট হয়েছে আর কি। তারপরে প্রশ্ন, একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগটা কত? অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, এটা অ্যাকচুয়ালি তোমাদের নাই এখন, এটা পুরনো সিলেবাসে ছিল, v = √y/ρ, v = √y/ρ, এই সূত্রটা আগে ছিল এখন নাই, ঠিক আছে? এটা বাদ করা হয়েছে আর কি।
প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো শব্দের তীব্রতা পরিমাণ নিচের কোনটি? কয় গুণ? 10 গুণ বলছে আর কি। তো প্রতি 10 গুণের জন্য 1 ডেসিবেল করা হয়। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে I = 10 log, হ্যাঁ, বা ডেসিবেল। ডেসিবেল সমান সমান কত হবে? 10 log I/I0। তুমি যদি 10 গুণ করো, হ্যাঁ, লগের মধ্যে তুমি যদি 10 করো, log 10 এর মান কিন্তু 1, সো সেটা কিন্তু 1 ডেসিবেল ক্রিয়েট করে, ঠিক আছে? তো তাহলে আনসারটা কত হবে? 1 ডেসিবেল। ওকে, আচ্ছা। উচ্চের কম্পাঙ্ক নিম্নের কত হলে আমরা শব্দটা শুনতে পারি? দেখো, শব্দ শোনার জন্য একটা মিনিমাম ভ্যালু আছে। তুমি যদি 20 হার্টজের চাইতে কম কম কম্পাঙ্কে তুমি আওয়াজ করো, সেটা তুমি শুনতে পাবা না। আবার যদি 20,000 হার্টজ যদি বেশি কম্পাঙ্কে তুমি শব্দ করো, সেটা শুনতে পারবে না। এটা মানুষের জন্য, কুকুরের জন্য আবার বেশি, 30-40 হাজার, বাদরের জন্য 2 লক্ষ। সো এই ভ্যালুগুলা তোমার হচ্ছে মানুষের, শুধু মনে রাখলে হয় যে আমরা 20 থেকে 20,000-এর মধ্যে আমরা শুনতে পাই, আর কোনোটাতেই শুনতে পাই না। শব্দের সাহায্যে নির্ণয় করা যায় না। আমরা দূরবর্তী স্থানের উচ্চতা মাপতে পারি, আমরা সমুদ্রের গভীরতা মাপতে পারি, আমরা শব্দের বেগ মাপতে পারি, কিন্তু বস্তুর ঘনত্ব তুমি মাপতে পারবে না, ঠিক আছে? সাব্যতার সীমা কত? সাব্যতার সীমা একটু আগে আমরা পড়ছি 20 থেকে 20,000 হার্টজ। এটা সেই ছোটকাল থেকে আমরা পড়ে আসছি। কোনটির শব্দের বেগের উপর প্রভাব রাখে না? চাপের কিন্তু কোনো প্রভাবই নেই। শব্দের বেগের উপর চাপের কিন্তু কোনো প্রভাব নেই, বাকি সবকিছুরই মোটামুটি প্রভাব আছে। ওকে, সো তারপরের প্রশ্নে যদি আমরা চলে যাই, এখানে পরের প্রশ্নে কি বলা হয়েছে? 35 নম্বরের পরে 36 নম্বরে বলা হয়েছে যে নিম্নের কোনটি গ্যাস মাধ্যমে শব্দের বেগের উপর প্রভাব রাখে না? খেয়াল করো, গ্যাস মাধ্যমে শব্দের বেগের উপর কোনো প্রভাব নেই। তো ঘনত্ব, তোমার ঘনত্ব যদি বেড়ে যায়, রো যদি বেড়ে যায়, তাহলে আইও বেড়ে যায়। কারণ আমরা পড়ছিলাম আই এর সাথে রো সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? আবার আর্দ্রতা বেড়ে গেল, রো বেড়ে যায়, রো বেড়ে গেলে আবার আই বেড়ে যায়। সো এগুলোর সাথে প্রভাব রাখে, এখানেও প্রভাব রাখে, হ্যাঁ। আর টেম্পারেচারের সাথে তো সম্পর্ক আছে, টেম্পারেচারের সাথে তোমার সম্পর্ক আছে, যে টেম্পারেচার যদি বেড়ে যায় তখন তোমার রো কমে যাবে, আবার রো কমে গেলে আই কমে যাবে। তো এটার সাথে সম্পর্ক আছে, বাট গন্ধের সাথে তো কোনো সম্পর্ক নেই। তোমার মানে গন্ধটা কিরকম, গন্ধটা সুন্দর হোক বা খারাপ হোক, যেটাই হোক না কেন, শব্দের উপর তো কোনো এটা প্রভাব নেই, তাই না? তুমি জীবনে তো এরকম শুনছো যে এমন একটা রুম, যে রুমে হচ্ছে খুবই বিশ্রী গন্ধ, ওইখানে শব্দের বেগ কম, এরকম কি কখনো শুনছো? না। আচ্ছা, শব্দের কোনটি টানা দেয়া তারের আর কম্পনের সূত্র নয়? শব্দে কিন্তু যে ফর্মুলা আছে, যে আমরা জানি কম্পনের যে ফর্মুলা, F = 1/2L √T/νu। তো এখানে Lটা হচ্ছে তোমার কি? তোমার দৈর্ঘ্য, ঠিক আছে? Tটা হচ্ছে টান। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, সো এটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্যের সূত্র, যেটা আর কম্পনের ফর্মুলা, এটাকে ফর্মুলা। এরপর টানের সূত্রটা কি? F এর সাথে T এর সম্পর্কটা বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? তো এই ফর্মুলাও আছে। তারপর কি ভরের সূত্র, এই যে নিচে যে নিউ দেখতেছো, এটা কিন্তু একটা ভর, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যে ভর। সো এটাকে আমরা বলবো ভরের সূত্র। তাহলে টোটাল কয়টা সূত্র পেলাম? 3টা। একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, একটা হচ্ছে টানের সূত্র, একটা হচ্ছে ভরের সূত্র। তাহলে আমরা আনসার কি বলতে পারি? যে 3টাই সঠিক উত্তর। তাহলে 3টাই কি? কম্পনের সূত্র, বাট এখানে যেতেছে সূত্র নয়। তাহলে আনসারটা হবে চাপের সূত্র, নেক্সট কোয়েশ্চেন, সাব্যতার সীমা কত? এটা রিপিট হচ্ছে অনেকবার। 20 থেকে 20,000 হার্জ। কোনটি সত্য নয়? শব্দের তীব্রতা দ্বিগুণ করলে শব্দোচ্চতা দ্বিগুণ হয়। দেখো ভাইয়া, শব্দোচ্চতা তো অন্য জিনিস। শব্দোচ্চতা হচ্ছে তোমার ওই 20,000 হার্জ পর্যন্ত, 20,000টা। এখন তুমি তুমি তীব্রতা বাড়াইতেছো, ওটা তো ফিক্স, এগুলো তো 20,000ই, মানুষের জন্য তো 20,000ই, তাই না? শব্দোচ্চতা তো চেঞ্জ হবে না, ঠিক আছে? সো আমরা মিথ্যাটা পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে দ্বিগুণ হয় না, হ্যাঁ। তারপর কি? শব্দের তীব্রতার সাথে শব্দোচ্চতার সম্পর্ক আছে, আর এটা কি? বাড়ালে এটা বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরে কি বলছে? যে কোনটি সঠিক? গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার সমষ্ণ তাপীয় প্রক্রিয়া হয়। দেখো, গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার হয় সমষ্ণতে না, এটা হয় রুদ্ধতাপীয়তে, রুদ্ধতাপীয়। কারণ এটা কি হয়? হঠাৎ করে হয়, ঠিক আছে? এবং এটা খুব ফাস্ট প্রসেস, আর সমষ্ণ তো স্লো প্রসেস। তারপর এটাতে কি বলা হয়েছে? তার মানে এটা কিন্তু মিথ্যা, হ্যাঁ, গ্যাসের মাধ্যমে এটা মিথ্যা। আমরা সঠিকটা খুঁজে বের করতে বলছে। অপশন বি কি লিখছে? চাপ অপরিবর্তিত থাকলে তাপমাত্রা পরিবর্তনে বায়ুতে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। শব্দের বেগে পরিবর্তন হয়, কারণ তুমি যদি টেম্পারেচার বাড়ায় ফেলো, টেম্পারেচারের সাথে আমরা জানি বেগের পরিবর্তন আছে, হ্যাঁ। আমরা ছোটকাল থেকে এটা পড়ছিলাম যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড জন্য 0.6 করে হচ্ছে চেঞ্জ হয়, ঠিক আছে? এটা আমরা পড়ছিলাম। সো উনার পরিবর্তন হয় না, বাট অ্যাকচুয়ালি তো পরিবর্তন হয়, ঠিক আছে? চাপ অপরিবর্তিত থাকলে তাপমাত্রা পরিবর্তনে বায়ুতে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। তারপর ওনারা কি মিথ্যা বের করতে বলছে? না, ওনারা সঠিক বের করতে বলছে। সো এটাও কেটে দাও। তার মানে আমাদের এটা তো মিথ্যা বেরিয়েছিল, তাই না? এটা মিথ্যা বেরিয়েছিল, অপশন এ মিথ্যা, অপশন বি ও মিথ্যা। বিট সৃষ্টিকারী শব্দ তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ার
বিস্তার সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। কথা সত্য, তোমাদেরকে যে বুঝাইছিলাম যে একটা তরঙ্গ ধরে এরকম যাচ্ছে আর একটা তরঙ্গ এরকম যাচ্ছে, দুটা মিললে উপরিপাতন হয় আরেকটা ভিন্ন তরঙ্গ হবে, ওটা কিন্তু প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, এই দুটো কোনটার সাথে মিলতেছে না। এটা কিন্তু একটা সত্য লাইন পেয়ে গেছে। আমরা একটু দেখি নিচেরটা সত্য হয় কিনা। স্থির তরঙ্গে মাধ্যমের প্রত্যেক অংশের চাপ একইভাবে সংঘটিত হবে ও ঘনত্বের পরিবর্তন হবে না। তোমার ঘনত্বের পরিবর্তন হবে না। স্থির তরঙ্গে কি হয়, চাপটা একই রকম ভাবে হলেও ঘনত্বের পরিবর্তন হয় না। ঠিক আছে, কোনটি সঠিক? শব্দ সৃষ্টিকারী বস্তুর সংস্পর্শে বা কাছাকাছি অনুনাদ বা পরবশ কম্পন সৃষ্টিকারী কোনো বস্তু থাকলে শব্দের তীব্রতা হ্রাস পায়। এই অপশনটা আমরা আরেকটা অবজেক্টিভে পড়ছিলাম, যে এখানে বুঝাচ্ছে কি যে তুমি যেখানে শব্দ সৃষ্টি হয়েছে তার যদি নিকট থাকো তাহলে নাকি তীব্রতা নাকি হ্রাস পাবে। মিথ্যা কথা। আমরা জানি যত নিকটে থাকবে তত তীব্রতা বৃদ্ধি পাবে। সো আর এর মান যত কম হবে, নিকট যত থাকা মানে কি আর এর মান কম, তত তোমার আয়ের মানটা বেশি হবে। হ্যাঁ, তো এটা মিথ্যা। তারপর কি, দুই মুখ খোলা নলে সরু নিঃসরণ সর্বদা দুই মুখে দুটি সুস্পন্দ বিন্দু উৎপন্ন হয়। তোমার দুইটা মুখ খোলা থাকলে দুইটা সুস্পন্দ বিন্দু হয়। ঠিক আছে, তো এটা সত্য। অনুনাদে বস্তুর কম্পন শুরু হওয়ার বেশ কিছু সময় অতিবাহিত হবার পরই নিয়মিত হয় না, এটা মোটামুটি হচ্ছে কাছাকাছি সময় এটা নিয়মিত হয়ে যায়। ঠিক আছে, শুরু হওয়ার পরপরই। কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ উহার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, উহার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। তো আমরা এটা পড়ছিলাম না, এটা শুধুমাত্র সমানুপাতিক। হ্যাঁ, ঠিক আছে, সো এইখানেও আমরা মিথ্যা পাচ্ছি, সো এগুলো সব মিথ্যা। অপশন ডিটাই পেয়ে যাচ্ছি সত্য। নেক্সট কোশ্চেন, সাধারণ শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা হতে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হইতে হবে। আমরা পড়ছিলাম 16.6 মিটারের মতো। ওটা যদি তুমি ফুটে কনভার্ট করো তখন এটা 56 ফুট হবে। ঠিক আছে, মুখস্থ রেখো ভ্যালুটা 56 ফুট। এক ব্যক্তি দুই সমান্তরাল খাড়া উঁচু পাহাড়ের মধ্যবর্তী কোন স্থানে দাঁড়িয়ে বন্দুক ছুড়ল। ঠিক আছে, এর থেকে এর 3 থেকে না, এর থেকে টাইপিং মিস্টেক হয়েছে, 5 সেকেন্ড পর পর দুবার প্রতিধ্বনি শুনতে পেল। যদি শব্দের বেগ তোমার 1120 ফুট পার সেকেন্ড হয় তাহলে পাহাড় দুটি দূরত্ব কত? আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের একটা পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এই মধ্যবর্তী দূরত্ব সার্চেট আছে। ঠিক আছে, এক ব্যক্তি দুই সমান্তরাল খাড়া উঁচু পাহাড়ের মধ্যবর্তী কোন স্থানে দাঁড়িয়ে বন্দুক ছুড়ল। তার মানে ওই লোকটা দাঁড়ায় আছে এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গায় দাঁড়া সে বন্দুক ছুড়ল। এর 3 থেকে 5 সেকেন্ড পর পর দুবার প্রতিধ্বনি শুনতে পাবে। আচ্ছা, এখানে টাইপিংটা আমাকে একটু দেখা লাগবে, প্রশ্ন আসলে টাইপ ঠিক আছে কিনা। এর 3 থেকে 5 সেকেন্ড পর পর দুবার প্রতিধ্বনি শুনতে পেল। হ্যাঁ, এটা টাইপিংটা একটু দেখা লাগবে। তো এখানে জাস্ট একটা শব্দ শুধু চেঞ্জ হবে, এটা থেকে না, এটা হবে এবং। 3 এবং 5 সেকেন্ড পর পর। ঠিক আছে, 3 এবং 5 সেকেন্ড পর পর দুবার প্রতিধ্বনি সে শুনতে পেল। তো আমরা এই ব্যক্তিটার কথা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, যে ও ফার্স্টে 3 সেকেন্ড পরে একটা সাউন্ড শুনছে, খেয়াল করো, 3 সেকেন্ড পরে মধ্যবর্তী স্থানেও দাঁড়াইছিল, 3 সেকেন্ড পরে একটা সাউন্ড শুনছে। সো খেয়াল করে দেখো, এখান থেকে এখানে যাইতে লাগছে কত সেকেন্ড? 3 সেকেন্ড। নিকটতম যেটা সেটাকে আমি 3 সেকেন্ড ধরলাম, যেটা নিকটতম পাহাড় সেটাকে, বা এটাকে আমি প্রথম পাহাড় ধরলাম। ঠিক আছে, প্রথম পাহাড়, প্রথম পাহাড়, আর এটা হচ্ছে দ্বিতীয় পাহাড়, দ্বিতীয় পাহাড়। তো দুইটা আলাদা আলাদা টাইমে কেন শুনছে? কারণ দুইটা পাহাড় আলাদা আলাদা দূরত্বে আছে, একটা কাছে একটা দূরে। যেটা 3 সেকেন্ড সেটাকে আমি কাছে ধরলাম, যেটা 5 সেকেন্ড সেটাকে আমি দূরে ধরি। ঠিক আছে, একটু দূরে একটা পাহাড় আঁকে, ধরো দূরে একটা পাহাড় আঁকো। ঠিক আছে, তাহলে কাছে যেটা সেটা প্রতিধ্বনি শুনতে লাগছে 3 সেকেন্ড। কারণ আমার কথা হলো প্রতিধ্বনি কনসেপ্টটা কি? প্রতিধ্বনি মানে কি এখান থেকে এতটুকু না, এখান থেকে আবার ওর কাছে ব্যাক করতে হবে, মানে সাউন্ডটা ওর কানে আসতে হবে। প্রতিধ্বনি মানে কি? কোথাও একটা জায়গা বাড়ি গিয়ে আবার আগের জায়গায় ব্যাক করা। তো আমি ধরে নিলাম এইখান থেকে, আমি ধরে নিলাম হচ্ছে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে x। তাহলে শব্দ কতটুকু পথ অতিক্রম করলো? শব্দ কিন্তু এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে আসছে, সো শব্দ কিন্তু 2x পথ অতিক্রম করলো। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পাহাড়ের জন্য অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 2x। ক্লিয়ার? অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 2x। এখন সে যে পথটা অতিক্রম করলো সেটার ফর্মুলা কি? সেটা ফর্মুলা হচ্ছে বেগ ইনটু সময়, তাই না? আমরা জানি s ইকুয়াল টু vt, আমরা কি জানি? s ইকুয়াল টু vt, তাই না? s ইকুয়াল টু vt। তো এই s এর জায়গায় তো 2x হয়েছে, তাহলে v এর জায়গায় কি হবে? সারে দিয়ে দিছে 1120, v এর জায়গায় হবে 1120, আর টাইমটা কত? ও তো 3 সেকেন্ড পরে শুনছে, সো এখানে 3 হবে। তাহলে কি দাঁড়াইলো? 2x ইকুয়াল টু 1120 ইনটু 3। ক্লিয়ার? এবার আসো এই পাশটুকুতে। তো এটা হলো 5 সেকেন্ড পরে সে শুনতে পাইছে। আবার একই রকম s ইকুয়াল টু vt দিয়ে অ্যাপ্লাই করো। তো এই দূরত্ব সে টোটাল কত দূরত্ব অতিক্রম করলো? এটা y ধরলাম মনে মনে, কারণ এই দূরত্ব তো একটু বেশি x এর চাইতে। ঠিক আছে, তাহলে সে তো এখানে গেছে সাউন্ড, আবার ব্যাক করছে, তার মানে s এর জায়গা হবে 2y। তাহলে 2y সমান হবে 1120 ইনটু কতক্ষণ টাইম লাগছে? 5। এখন আমাকে স্যারে টোটাল দূরত্ব বের করতে বলছে, দুইটা পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুইটা পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কি বলো দেখি? x প্লাস y না? তোমাকে x প্লাস y বের করতে হবে। কেমনে বের করবো? খুবই সহজ সমীকরণ, এটাকে 1 নং দাও, এটাকে 2 নং দাও। ওকে, তাহলে 1 নং আর 2 নং যদি দিয়া দাও, এখান থেকে আরামসে বের হয়ে যাবে। এই যে দেখো, আমি যদি এদিকে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিই,
এক নং হচ্ছে তোমার 2x, 2 নং হচ্ছে 2y, এই দুইটা যোগ করে কত আসতেছে 1120 গুণন 3 যোগ 1120 গুণন 5। তাইলে 2 যদি কমন নিই কি থাকে x প্লাস ওয়াই, আর ওইখানে 1120 যদি কমন নিই কি থাকে 3 প্লাস 5। ওকে, সো আশা করি জিনিসটা বুঝে ফেলছো। তাইলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান 1120 ইন্টু 8, 8-এর সাথে 2 কাটাকাটি করলে 4 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু বের হয়ে গেল। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 0, 4 দুগুণ 8, 4 একে 4, 4 একে 4, 4480 আসলো আমার। তাহলে এক্স প্লাস ওয়াই তো স্যারে বের করতে বলছে, তাই না? তাহলে উত্তরটা হবে 4480 ফুট। সো দ্য কারেক্ট আনসার ইজ 4480 ফুট। পরের প্রশ্ন, কোন উক্তিটি পরবশ কম্পনের বেলায় সঠিক নয়? কোন একটি বস্তু যদি একটি পর্যায়কালে একটি পর্যায় বলের ক্রিয়ায় কাঁপতে থাকে তখন ওই বস্তুর কম্পনকে আমরা পরবশ কম্পন বলি। এটা ঠিক আছে, দুইটা যদি কম্পন যদি সমান হয়ে যায়, ঠিক আছে, এটা সঠিক। সকল পরবশ কম্পন অনুনাদ নয়, এটাও সঠিক। হ্যাঁ, পরবশ কম্পন বিস্তার ছোট হতে পারে, বড় হতে পারে, এটাও সঠিক। পরবশ কম্পনে বস্তুর কম্পন শুরু হবার অল্প সময় পরেই নিয়মিত হয়ে যায় না, এটা পরে গিয়ে এসে নিয়মিত হয়। তাহলে এটা আনসার কি হবে? এটা আমরা মিথ্যাটা পেয়ে গেলাম। ঠিক আছে, একটু সময় লাগে, সময় পরে গিয়ে এসে নিয়মিত হয়। টানা তারের আর কম্পাঙ্কের সূত্রের বেলায়, মানে এখানে এফ এর যে সূত্রটা আছে না, ওই সূত্রের কথা বলতেছে। এফ ইজ ইকুয়াল টু 1/12 রুট ওভার টি বাই নিউ। এই সূত্রের বেলায় কোনটা সঠিক নয় খুঁজে বের করতে হবে। দেখো, কোনো কম্পাঙ্কে তারের টান টি এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর যদি এম হয়, তাহলে তার কম্পাঙ্ক এন উহার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। খেয়াল করে দেখো, এই এফ এর সাথে এল এর দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক ওনারা বলতেছে, তো এটা তো সত্য, এই এফ এর সাথে এল তো ব্যস্তানুপাতিক, তাহলে এটাকে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব। কোনো কম্পমান তারের দৈর্ঘ্য যদি এল হয় এবং প্রতি দৈর্ঘ্যের ভর যদি এম হয়, মানে নিউকে এম দ্বারা প্রকাশ করতেছে, আমি এম দ্বারা প্রকাশ করি, হ্যাঁ এম দ্বারা প্রকাশ করি, তাহলে তাদের কম্পাঙ্ক এন ও টি এর মধ্যে সম্পর্কটা হবে বর্গের সমানুপাতিক। খেয়াল করে দেখো, এফ এর সাথে টি এর সম্পর্ক তো বর্গের সমানুপাতিক, ঠিক আছে, বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, এখানে কি বলছে ওনার? বর্গের সমানুপাতিক লিখছে, ভুল ভুল। আমরা একটু আরেকবার পড়ি, এন ও টান টি এর বর্গের সমানুপাতিকে পরিণত হয়, টি এর বর্গের সমানুপাতিক, এখানে ভুল লিখছে, এটা ভুল লিখছে। দেখো, কম্পাঙ্ক এফ এর সাথে টি নাকি বর্গের সমানুপাতিক, মিথ্যা কথা, এটা বর্গমূল হবে, এটা বর্গমূল হবে, এটা বর্গ না, এটা হবে গিয়ে বর্গমূল। ঠিক আছে, তাহলে স্যারে তো মিথ্যা খুঁজে বের করতে বলছে, আমরা তো মিথ্যা খুঁজে বের করতে ফেললাম যে বি একটা মিথ্যা। আচ্ছা, আবারও পড়ি, কোন কম্পমান তারের দৈর্ঘ্য যদি এল হয় এবং টান যদি টি স্থির থাকে, তুমি টিটাকে স্থির রাখছো, তাহলে এন এর সাথে একক দৈর্ঘ্য এম এর হবে ব্যস্তানুপাতিক। দেখো, এই এফ এর সাথে এম কি ব্যস্তানুপাতিক? উত্তর হচ্ছে না, এটা হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো এটাও একটা মিথ্যা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাও একটা মিথ্যা। কোন কম্পমান তারের দৈর্ঘ্য যদি এল হয় এবং টান যদি টি হয়, ঘনত্ব যদি রো স্থির থাকে, তাহলে তারের কম্পাঙ্ক উহার ব্যাসার্ধে আর এর সমানুপাতিক হবে। আর এর কথা বলতেছে, তো এফ এর সাথে আর সম্পর্কটা সমানুপাতিক। ব্যাপারটা আসলে তাই, তোমার যত বেশি মোটা হবে তত বেশি কম্পাঙ্কটা কি কমে যাবে না? তো এটাও কি হবে? ব্যস্তানুপাতিক হবে। সো আমরা বুঝতে পারতাছি এটাও মিথ্যা। সো তিনটাই মিথ্যা পেয়েছি, যে কোনো একটা দাগালে তুমি মার্ক পেয়ে যাবা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিচে মনে হয় একটা কোয়েশ্চেন ছিল, সুর সরকার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কম্পাঙ্ক বাহুর প্রস্থ সমানুপাতিক, এটা সঠিক। তোমার প্রস্থ সাথে তো অবশ্যই সেটা ডিপেন্ড করতেছে, তোমার প্রস্থ মোটা হলে একরকম হবে, চিকন হলে একরকম হবে। কম্পাঙ্ক বাহুর প্রস্থের ব্যস্তানুপাতিক, কম্পাঙ্ক বাহুর প্রস্থের কি ব্যস্তানুপাতিক। তারপরে কি, কম্পাঙ্ক উহার ধাতবের লম্বিক প্রবাহের বেগের সমানুপাতিক। শলাকার তাপমাত্রা বৃদ্ধি উহার কম্পাঙ্ক বৃদ্ধি পায়, এটা তো 100% শিওর। তোমার হচ্ছে টেম্পারেচার যত বাড়বে তত কি হবে? ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, টেম্পারেচার সাথে তো সম্পর্ক আছে। তারপরে প্রশ্ন, কোন টানা তারের দৈর্ঘ্য ও ভর যদি স্থির থাকে, তাহলে টান যদি তুমি 4 গুণ করো, তাহলে কম্পাঙ্ক কয় গুণ হবে? আমরা সবাই জানি এফ প্রপোর্শনাল টু কত? রুট ওভার টি। ওই যে ফর্মুলা ছিল 1/12 রুট ওভার টি বাই নিউ। তো টি এর সাথে এফ এর সম্পর্কটা হবে বর্গমূলের সমানুপাতিক। তো তুমি টিটাকে 4 গুণ করে ফেলছো, রুট ওভার 4, তাহলে ফ্রিকোয়েন্সি হবে 2 গুণ, তাহলে আনসারটা হচ্ছে দ্বিগুণ। তাহলে উত্তরটা কি হবে? কম্পাঙ্ক দ্বিগুণ হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ কম্পাঙ্ক দ্বিগুণ হবে। ঠিক আছে, 50 আর 47 গেল, এরপর 48। একই সুর সরকা কম্পাঙ্ক উহার বাহুর দৈর্ঘ্যের কি হয়? উহার কম্পাঙ্ক উহার বাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়, কারণ এফ ইজ ইকুয়াল টু 1/12 রুট ওভার টি বাই নিউ। তাহলে এফ এর সাথে এল এর সম্পর্ক এরকম, ব্যস্তানুপাতিক। সো দ্য কারেক্ট আনসার ইজ ব্যস্তানুপাতিক। 49 নম্বর প্রশ্ন, বাতাসে শব্দের বেগ কি দ্বারা প্রভাবিত হয় না? কি দ্বারা প্রভাবিত হয় না? চাপ। চাপের পরে মাত্রা লিখছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা চাপ। চাপ আর চাপ মাত্রা একই কথা, চাপের কারণে কিন্তু চেঞ্জ হয় না। প্রশ্নটা রিপিট হয়েছে, 1996 সালে আসছে, আমার জন্মের আগে। শব্দের কোন নীতি সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহৃত হয়? প্রতিফলন। শব্দ কি হয়? ফার্স্টে এই যে আমাদের হচ্ছে ধরো সমুদ্র, নিচে যা আবার ব্যাক করে, হ্যাঁ, শব্দের এই প্রতিফলন বৈশিষ্ট্যের কারণে আমরা সমুদ্রের গভীরতাটা মাপতে পারি। ঠিক আছে, সো আমি ক্লিক করতে যাচ্ছে না। সো এটা আমাদের সর্বশেষ কোয়েশ্চেন ছিল। সো আশা করি তোমরা খুব সুন্দর মতো বুঝে ফেলছো। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই জানাবা।
তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।